দেখ তাহলে লাস্ট একটা মডিউল বাকি ছিল, এই যে পারফরমেন্স মেজার দেখতে পাচ্ছিস, লাস্ট মডিউলটা। হ্যাঁ, এটা এখনো ধরা হয়নি। এই যে প্রিসিশন, রিকল, এফ মেজার। হ্যাঁ, আচ্ছা, তারপর এই যে ম্যাপ, এমআরআর, ব্লিউ, রক, যতটা পাচ্ছি বলে দিচ্ছি, তারপর না হয় আবার সানডে পড়াবো। যেটুকু বলছি মন দিয়ে শোন। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। প্রিসিশন বল, রিকল, এগুলো কিন্তু সব ক্ষেত্রেই কাজে লাগে। তুই এখানে কোয়েশ্চেন আনসারিং কর, কি টেক্সচুয়াল এন্টেলমেন্ট কর, কি রিট্রিভাল, ইনফরমেশন রিট্রিভাল কর, যাই কর, একটা সিস্টেম বানানোর পর যখন তার অ্যাকিউরেসিটা মেজার করতে হয়, এইগুলো হচ্ছে তার মেট্রিক্স। এই প্রিসিশন, রিকল, এফ মেজার। হ্যাঁ, আর এখানে ব্লিউ আর রগ, এগুলো আস্তে আস্তে আমি সবই বলবো, সবটাই বলে দেবো। দেখি একদিনে কতটা হয়, নাহলে না হয় সানডে নিয়ে নেবো। তো আমি দেখ বেশ কিছু জিনিস সার্চ করে খুঁজে খুঁজে রেখেছি। তোদের পিডিএফ আছে কিছু, এই যে মেট্রিক্স এর জন্য। এই পিডিএফটা বেশ ছোটখাটোর ওপর বলেছে, ভালোই, খুব খারাপ না। হ্যাঁ, এই যে মেথডস অ্যান্ড মেট্রিক্স দেখতে পাচ্ছি, এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন মেট্রিক্স। মেট্রিক্স মানেই হচ্ছে এই যে মেজার, যেগুলো দিয়ে আমরা মেজার করি, কি কি জিনিস দিয়ে আমরা মেজার করি। যেরকম ওয়েট মেজার করতে এই যে কিলোগ্রাম, গ্রাম। হ্যাঁ, ফোর্স মেজার করতে নিউটন বা ডাইন। হ্যাঁ, ডিস্টেন্স মেজার করতে সেন্টিমিটার, কিলোমিটার। হ্যাঁ, তারপর আর কি বল, টাইম মেজার করতে মিনিট, সেকেন্ড। তাহলে এগুলো হচ্ছে সব এক একটা মেট্রিক্স। ঠিক তেমনি আমরা যখন কোনো একটা মেথডকে ডেভেলপ করি, সেটা কোয়েশ্চেন আনসারিং হোক, যাই হোক, এনএলপি শুধু কেন, মেশিন লার্নিং এর যে অন্যান্য টাস্ক গুলো আছে, ইমেজের ওপর জন্য কোনো কাজও তোরা করতে পারিস। এই যে সেই সেই হচ্ছে তো টিউমার ডিটেকশন, লেসিয়ান স্কিন, লেসিয়ান ডিটেকশন, হ্যাঁ ডিটেকশন, এগুলোর ওপর যাই কাজ করিস না কেন, আলটিমেটলি ওই মেথডটা কতটা অ্যাকিউরেটলি আমাকে রেজাল্টটা প্রেডিক্ট করে দিচ্ছে, সেটার জন্য আমরা কতগুলো মেট্রিক্স ইউজ করি। তো এখানে তো নিশ্চয়ই আর ওই মাস, ডিস্টেন্স, টাইম, ফোর্স, এগুলো দিয়ে তো আর মেজার করবো না। এগুলো হচ্ছে আমার ফিজিক্যাল এন্টিটি, ফিজিক্স, এগুলো সবাই জানিস। ফোর্স মেজার করা হতো, টাইম, ডিস্টেন্স, মাস বা ওয়েট, এগুলো সব মেজার করা হতো, সেগুলো জানিস, এগুলো ফিজিক্সে পড়েছিস। তো এনএলপিতে আমরা এবার এই মেট্রিক্স গুলো দিয়ে মেজার করি। প্রিসিশন, রিকল, আমি সব বলছি এক এক করে। পিডিএফটার মধ্যে যে বিশাল কিছু ভালো লেখা আছে তা নয়, আমি দুটো পিডিএফ খুঁজে রেখেছি, মোটামুটি আছে, কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে বেশ সুন্দর করে চ্যাট হিস্ট্রি গুলোকে সাজিয়ে রেখেছি। আমি দেখাচ্ছি, দেখ, এই দেখ, এই দেখ, প্রিসিশন, রিকল, এফ মেজার, কনফিউশন ম্যাট্রিক্স, এগুলো সব কিভাবে কি কাজ করে, মানে কিভাবে কি কম্পিউট করে, কাজ করে না, এগুলো তো আমাদেরই কম্পিউট করতে হবে। প্রিসিশন, রিকল, এফ স্কোর, এগুলো আমরাই কম্পিউট করব, আমরাই ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করে আমরা কি করব না, একটা সিস্টেম কতটা অ্যাকিউরেসি দিচ্ছে সেটা আমরা মেজার করি, কতটা অ্যাকিউরেটলি জিনিসগুলো প্রেডিক্ট করছে। ধর আমি টেক্সচুয়াল এন্টেলমেন্টের একটা মেথডকে ডেভেলপ করলাম। হ্যাঁ, সেটা যদি ইয়েস এন্টেলমেন্টকে ইয়েস এন্টেলমেন্ট বলে বা নো এন্টেলমেন্টকে নো এন্টেলমেন্ট বলে তো ভালো। কিন্তু ধর ডেটা সেটটার মধ্যে আমার হাজার হাজার মানে হচ্ছে টেক্সট হাইপোথেসিস পেয়ার আছে। তা আমি এমন একটা মেথডকে ডেভেলপ করতে কি পারবো যে সব কটা ডেটার জন্যই একদম ঠিকঠাক আউটপুট দেবে, ইয়েস থাকলে ইয়েসই দেবে, নো থাকলে নো দেবে, তা তো কখনো হয় না। কিছু এদিক ওদিক হবেই, হয়তো আছে ইয়েস, আমার মেথডটা বললো নো, হয়তো অ্যাকচুয়ালি আছে নো, আমার মেথডটা বললো ইয়েস। তো যাই হোক, সেইগুলোকে সব কিছুর ওপর মাথায় রেখে আমাকে একটা মেথডের অ্যাকিউরেসিটা বার করতে হবে। এই দেখ, অ্যাকিউরেসি আমরা কি করে বার করছি, দেখ কি সুন্দর বুঝিয়েছে এখানে। কনফিউশন ম্যাট্রিক্স, যেটা হচ্ছে এরকম একটা বাইনারি ক্লাসিফিকেশন, ইট হ্যাজ 4 ভ্যালুস। এই যে ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ। ট্রু পজিটিভ মানে অ্যাকচুয়াল, আমার ডেটা সেটেও ট্রু ছিল, আমার মেথডটাও ট্রু বলছে। মানে অ্যাকচুয়াল ডেটা সেটেও ছিল ধর ইয়েস এন্টেলমেন্ট, আমার মেথডটাও বলছে ইয়েস, তার মানে ট্রু পজিটিভ। ফলস নেগেটিভ মানে কি, ফলসলি নেগেটিভ, মানে ভুল করে নেগেটিভ বলে দিচ্ছে। অ্যাকচুয়াল সিস্টেমে আছে আমার ইয়েস এন্টেলমেন্ট, আমার মেথডটা বলছে হয়তো নো।
তাহলে এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ পজিটিভ আউটকামস, বুঝতে পারলি? এই যে রোটা বলছে এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পজিটিভ আউটকাম। ভালো করে দেখ, ট্রু পজিটিভ তো বুঝতেই পারছিস, আমার মানে আমার ডেটা সেটে লেবেলিংও করা আছে ইয়েস এন্টেলমেন্ট, আমি যে মেথডটা ডেভেলপ করেছি, যে টেকনিকটা বানিয়েছি সেটাতেও বলছে ইয়েস এন্টেলমেন্ট, তার মানে ভালো কথা, ট্রু পজিটিভ। আর আমার ডেটা সেটে, যে ডেটা সেটটার উপর আমি কাজ করছি সেটা অ্যাকচুয়ালি আছে ট্রু, মানে ইয়েস এন্টেলমেন্ট, আর আমি যে মেথডটা বানিয়েছি সেটাতে বলছে নো এন্টেলমেন্ট। তাহলে এটা কি হলো? ফলস নেগেটিভ, ফলসলি নেগেটিভ, মানে ভুল করে নেগেটিভ বলে দিচ্ছে। এইভাবে মনে রাখবি, আমি এভাবে মনে রাখতাম আর কি। ফলস পজিটিভ মানে ভুল করে পজিটিভ বলে ফেলছে, ফলসলি পজিটিভ। ট্রু নেগেটিভ, ট্রুলি নেগেটিভ। তাহলে কি হচ্ছে? নেগেটিভের রোটা দেখ, নেগেটিভের রোটা যোগ করলে আমার এরকম হচ্ছে, একটা হচ্ছে ফলস পজিটিভ, আরেকটা হচ্ছে ট্রু নেগেটিভ। তাহলে ফলস পজিটিভ মানে ভুল করে পজিটিভ বলে দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ওটা নেগেটিভ। আর ট্রু নেগেটিভ তো নেগেটিভই আছে, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমার পুরো যোগ করে এলো নেগেটিভ। তাহলে বুঝতে পারলি কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বানাচ্ছি? এটা হচ্ছে অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড পজিটিভ। তো যদি পজিটিভ হয় তাহলে কি হবে? এই যে ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভ, ট্রু পজিটিভ ফলস নেগেটিভ, এই দুটোই কিন্তু অ্যাকচুয়াল পজিটিভ। ফলস নেগেটিভ মানে আমার মেথডটা বলছে নেগেটিভ, আমি যে সিস্টেমটা বানিয়েছি, যে মেথডটা বানিয়েছি সেইটা বলছে নেগেটিভ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা পজিটিভ। ভুল করে নেগেটিভ বলে ফেলছে আমার মেথড, মানে সেটা আমার মেথডের দোষ, কিন্তু ডেটা সেটে অ্যাকচুয়ালি আছে পজিটিভ। তাহলে বুঝতে পারলি এই পুরো রোটা পজিটিভ ইন্ডিকেট করছে, আর এই পুরো রোটা নেগেটিভ। এবার দেখ প্রত্যেকটা ইয়ের কে এক্সপ্লেন করেছে, কিছুই না, এক লাইন করে। ট্রু পজিটিভ মানে কি? মডেল কারেক্টলি প্রেডিক্টস পজিটিভ, বা ডেটা সেটও পজিটিভ আছে, আমার মেথডটা মানে আমার মডেলটাও পজিটিভ বলছে। ট্রু নেগেটিভ মানে ট্রুলি নেগেটিভ, অ্যাকচুয়াল ডেটা সেটে নেগেটিভই আছে, আমার মেথডটাও নেগেটিভই বলছে। ফলস পজিটিভ ভুল করে পজিটিভ বলে দিচ্ছে, ফলসলি পজিটিভ মানে অ্যাকচুয়াল ছিল নেগেটিভ, ভুল করেও বলছে পজিটিভ। এটা মডেল প্রেডিক্টস পজিটিভ বাট অ্যাকচুয়ালি নেগেটিভ, বুঝতে পারলি? অ্যাকচুয়ালি ছিল নেগেটিভ, ভুল করে পজিটিভ বলছে। আবার ফলস নেগেটিভ, ফলসলি নেগেটিভ, ভুল করে নেগেটিভ বলে ফেলছে, কিন্তু অ্যাকচুয়ালি ছিল ওটা পজিটিভ। তাহলে এই হচ্ছে আমার ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, প্রত্যেকটার মানে হচ্ছে লেভেলিং, প্রত্যেকটা সিগনিফিকেন্স বোঝা গেল। এইবার একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝি। ধর স্প্যাম ইমেল আমরা ডিটেক্ট করছি, আসে না কত কত ইমেল, দেখ এরকম মেল বক্সে এই যে স্প্যামে চলে যায় না, এই দেখ স্প্যাম ইমেল আছে, হ্যাঁ কি সব স্প্যাম স্প্যাম মেলে যায়। তাহলে এই স্প্যাম মেল গুলোকে আমরা ডিটেক্ট করছি। তাহলে ধর অ্যাকচুয়াল মেল, এই যে স্প্যাম মেল, এটা হচ্ছে 80, মানে এটা হচ্ছে ট্রু পজিটিভ। আর নট স্প্যাম, এটা হচ্ছে 20। কিন্তু আমার সিস্টেম প্রেডিক্ট করছে, এই দেখ এইটার সাথে মিলিয়ে দেখ, ট্রু পজিটিভ ফলস নেগেটিভ, ফলস নেগেটিভ, মানে এই পুরো রোটা হচ্ছে আমার পজিটিভ 80 আর 20। আর নট স্প্যাম, এই পুরো রোটাই হচ্ছে আমার নেগেটিভ, হ্যাঁ এখানে 10 আর এখানে হচ্ছে 90। এই যে ফলস পজিটিভ আর ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ। তাহলে ট্রু পজিটিভ হচ্ছে 80, বুঝলি? ফলস নেগেটিভ হচ্ছে 20। আর নট স্প্যাম তার মানে ফলসলি পজিটিভ, ভুল করে পজিটিভ বলে ফেলছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নেগেটিভ, মানে তারা স্প্যাম নয়, সেটা হচ্ছে 10টা। আর এখানে এটা হচ্ছে 90টা, এটা হচ্ছে ট্রু নেগেটিভ। তাহলে বুঝতে পারলি? এবার প্রিসিশন আমরা কি করে বার করছি? প্রিসিশনটা বলছে আউট অফ অল প্রেডিক্টেড পজিটিভস হাউ মেনি আর অ্যাকচুয়ালি পজিটিভ, মানে সিস্টেম যতগুলো পজিটিভ প্রেডিক্ট করছে তার মধ্যে কতটা ঠিকঠাক পজিটিভ, কতটা সত্যি পজিটিভ। এটা টিপি বাই টিপি প্লাস এফপি, এটা হচ্ছে প্রিসিশন। আউট অফ অল প্রেডিক্টেড পজিটিভস হাউ মেনি ওয়্যার অ্যাকচুয়ালি পজিটিভ, সিস্টেম যতগুলো টোটাল পজিটিভ বলছে তার মধ্যে অ্যাকচুয়াল পজিটিভ কতগুলো, ট্রু পজিটিভ। বুঝতে পারছিস? তাহলে প্রিসিশনটা কত? ট্রু পজিটিভ আমার ছিল 80টা, দেখ এখানে 80 আর ডিভাইডেড বাই 80 প্লাস 20, সরি 80 প্লাস 10, এই যে ফলস পজিটিভ হচ্ছে 10। তাহলে এইটা হচ্ছে প্রিসিশন। তাহলে কি, হোয়েন মডেল সে স্প্যাম ইট ইজ কারেক্ট এত টাইমস, মানে যখন মডেলটা বলছে যে হ্যাঁ ইট ইজ আ স্প্যাম মেল,
তাহলে তার 88.9% টাইমসে ও ঠিক বলছে। ভালো করে দেখ কিন্তু এই জায়গাটা, আবার বলছি। প্রিসিশন কি বলছে? আউট অফ অল প্রেডিক্টেড পজিটিভ, এই সিস্টেমটা যতগুলো আইটেমকে, যতগুলো ডেটা আইটেমকে পজিটিভ মার্কিং করেছে, তার মধ্যে অ্যাকচুয়ালি পজিটিভ কতগুলো? তাহলে কি ট্রু পজিটিভটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পজিটিভ, আর টোটালও পজিটিভ মার্কিং করেছে কতগুলো মেলকে? টিপি প্লাস এফপি। ভুল করেও পজিটিভ বলতে পারে, ঠিক করেও পজিটিভ বলতে পারে। কতগুলো ও ঠিক করে পজিটিভ বলছে, সেটা হচ্ছে এই ব্যাপার। আর রিকলটা এবার দেখ, আউট অফ অল অ্যাকচুয়াল পজিটিভস হাউ মেনি ওয়্যার ফাউন্ড। আমার অ্যাকচুয়াল পজিটিভ কতগুলো ছিল? ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ মানে কি? ফলসলি নেগেটিভ, ভুল করে নেগেটিভ বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ছিল ওটা ডেটা সেটে পজিটিভ। তাহলে আউট অফ অল প্রেডিক্টেড পজিটিভস হাউ মেনি, তাহলে হাউ মেনি ওয়্যার ফাউন্ড মানে ট্রু পজিটিভটাই ফাউন্ড। তাহলে এটা হচ্ছে 0.8, মানে 80%। তাহলে মডেল ডিটেক্টেড 80% অফ অল স্প্যাম ইমেলস। আমার কাছে যতগুলো ইমেল আছে তার 80%কে ও ঠিকঠাক স্প্যাম মেল হিসেবে ও ডিটেক্ট করছে। মডেল ডিটেক্টেড 80% অফ অল স্প্যাম ইমেলস, মানে আমার কাছে যা যা ইমেল আছে তার মধ্যে যতগুলো স্প্যাম আছে তার 80%কেও ডিটেক্ট করতে পারছে। ধর আমার কাছে বললাম 200টা মেল আছে, বা ধর আমার কাছে 1000টা মেল আছে, 1000টার মধ্যে ধর 800টা মেল হচ্ছে স্প্যাম। তাহলে সেই 800টা মেল যদি স্প্যাম হয়, তারও আবার 80%ও ডিটেক্ট করবে। তার মানে 800 80% করলে কত হয়? 640। বুঝতে পারলি কি বললাম? 800টা স্প্যাম মেল যদি থাকে, 800টাকেই যে ও ডিটেক্ট করতে পারবে তা কিন্তু নয়, তারও আবার 80%, মানে 640টাকে ও ঠিকঠাক ডিটেক্ট করতে পারছে। আর প্রিসিশনটা কি? when model says spam it is correct এত টাইমস। যতবার মডেলটা স্প্যাম বলছে তার এত টাইমস, মানে 88.9 টাইমস কারেক্ট বলছে। মানে কি? ও কিছু নট স্প্যাম ইমেলকেও স্প্যাম হিসেবে ডিটেক্ট করে দিতে পারে। সেইটাকে কিন্তু আমি রিকলে নেব না, রিকলে নেব টোটাল যতগুলো স্প্যাম মেল আছে তার কত পার্সেন্টকে ডিটেক্ট করতে পারছে। আউট অফ অল অ্যাকচুয়াল পজিটিভস হাউ মেনি ওয়্যার ফাউন্ড। দুটোর মধ্যে ডিফারেন্সটা খুব ঠান্ডা মাথায় বোঝ। প্রিসিশন আর রিকলে কোথায় ডিফারেন্সটা হচ্ছে? রিকল বলছে আমার ডেটা সেটে, মানে যে ডেটা সেটটা রয়েছে যার ওপর আমি টেস্টিংটা করছি, মানে এক্সপেরিমেন্টটা করছি, সেই ডেটা সেটে আমার টোটাল যতগুলো পজিটিভ মার্কিং আছে তার মধ্যে ও কতগুলো ঠিকঠাককে ডিটেক্ট করতে পারছে পজিটিভ হিসেবে। তাহলে এই যে রিকল, টিপি বাই টিপি প্লাস এফএন আউট অফ অল অ্যাকচুয়াল পজিটিভ, মানে আমার ডেটা সেটে অ্যাকচুয়াল পজিটিভ কতগুলো? হয় যেগুলো ট্রু পজিটিভ বা যেগুলো ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ মানে কি? আমার মেথড ভুল করে নেগেটিভ বলে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ডেটা সেটে ছিল ওটা পজিটিভ। তাহলে এই হচ্ছে আমার রিকল, তাই না? টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফএন। আর প্রিসিশনটা কি বলছে? আউট অফ অল প্রেডিক্টেড পজিটিভস হাউ মেনি ওয়্যার অ্যাকচুয়ালি পজিটিভ। মডেল যতগুলোকে পজিটিভ মানে মানে পজিটিভ বলে ইয়ে করছে, লেভেলিং করছে, তার মধ্যে সঠিক কতগুলো? এমনও হতে পারে মানে অ্যাকচুয়াল ডেটা সেটে যেগুলো রয়েছে আমার নেগেটিভ, সেগুলোকেও ভুল করে পজিটিভ বলে দিল, এই যে ফলস পজিটিভ। বাট আউট অফ অল প্রেডিক্টেড পজিটিভস হাউ মেনি ওয়্যার অ্যাকচুয়ালি পজিটিভ, এই হচ্ছে আমার প্রিসিশন। আর রিকলটা হচ্ছে আউট অফ অল অ্যাকচুয়াল পজিটিভস হাউ মেনি ওয়্যার ফাউন্ড। এইবার আমাকে কনফিউশন ম্যাট্রিক্সটা বানাতে হবে। এই যে কনফিউশন ম্যাট্রিক্স, প্রথম রোটা হচ্ছে পুরোপুরি পজিটিভ আউটকাম, মানে ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভ। প্রথম রোটাকে যোগ করলে আমরা পুরোপুরি পজিটিভটা পাচ্ছি, আর সেকেন্ড রোটাকে যোগ করলে আমরা পুরোপুরি নেগেটিভ পাচ্ছি, ফলস পজিটিভ আর ট্রু নেগেটিভ। বোঝা গেল? এই হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স আগে বলতে গেলে আমাকে জানতে হবে টিপি, টিএন, এফপি, এফএন এগুলো কত।
এগুলো না হলে কিন্তু কনফিউশন ম্যাট্রিক্সটাকে আমি ক্রিয়েট করতে পারবো না। আগে দেখতে হবে ট্রু পজিটিভ কত, ট্রুলি পজিটিভ। ডেটা সেটেও আছে পজিটিভ, আমার মেথডও বলছে পজিটিভ। টিএন ট্রু নেগেটিভ, আমার ডেটা সেটেও আছে নেগেটিভ, আমার মেথডটাও বলছে নেগেটিভ। ফলস পজিটিভ, ফলসলি পজিটিভ, ভুল করে আমার মেথড পজিটিভ বলে দিচ্ছে, অ্যাকচুয়াল ডেটা সেটে ছিল নেগেটিভ। বুঝতে পারলি? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো। প্রিসিশন, রিকল, কনফিউশন ম্যাট্রিক্স, এফ স্কোর। এই যে F1 স্কোর বা এফ মেজার। F1 স্কোরটা কি করে বার করে? এই দুটোর ওই এটা কি বলে হারমোনিক মিন, 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। হারমোনিক মিন জানিস তো? হারমোনিক প্রোগ্রেশন কাকে বলে? এ বি সি এরা যদি এপি সিরিজে থাকে, এপি মানে কি এরিথমেটিক প্রোগ্রেশন, তাহলে 1/A 1/B 1/C এরা হারমোনিক প্রোগ্রেশনে থাকবে। তাহলে হারমোনিক প্রোগ্রেশনে যদি থাকে তাহলে কি হয়? ওই 1/B মাইনাস 1/A ইকুয়াল টু 1/C মাইনাস 1/B। তাহলে এই বিটাকে বলা হয় হারমোনিক মিন, মানে মাঝের যে টার্মটা। তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে এই যে 2AC ডিভাইডেড বাই A প্লাস সি। এটা ফার্স্ট টার্ম, সিটা থার্ড টার্ম, আর বিটা হচ্ছে হারমোনিক মিন। ঠিক এই ফর্মুলাটাই লাগিয়েছে। এই প্রিসিশন আর রিকল এই দুটোর হারমোনিক মিন নিলেই আমি কি পাই? এফ স্কোরটা পাই, F1 স্কোর। বুঝতে পারলি? তাহলে কি হচ্ছে? F1 স্কোরটা দুটোর মধ্যে একটা ব্যালেন্সিং করছে, প্রিসিশন আর রিকল মধ্যে একটা ব্যালেন্সিং করছে। এই যে প্রিসিশনটা কি বলছে? প্রিসিশনটা কখন বেস্ট বলছে? ফলস পজিটিভ কস্টলি। ফলস পজিটিভ দেখ, প্রিসিশন বার করছি টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফপি, রিকল বার করছি টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফএন। আর F1 স্কোরটা দুটোর মধ্যে একটা ব্যালেন্স করছে, মানে দুটোকেই আমি কনসিডার করছি, দুটোর ব্যালেন্স করে আমি F1টাকে বানাচ্ছি। মানে F1 স্কোরটা দেখলেই আমরা একটা আইডিয়া পাচ্ছি যে তার প্রিসিশন কতটা হতে পারে, তার রিকল কতটা হতে পারে। তাহলে প্রিসিশন আর রিকলটা মেনলি কি বোঝাচ্ছে? প্রিসিশনটা হচ্ছে আউট অফ অল প্রেডিক্টেড পজিটিভস হাউ মেনি আর ট্রুলি পজিটিভ। আমার মেথড বা আমার মডেল যতগুলো প্রেডিকশন করছে পজিটিভ হিসেবে, তার মধ্যে কতগুলো সঠিক, তার মধ্যে কতগুলো সঠিকভাবে পজিটিভ, সেটা হচ্ছে প্রিসিশন। আর রিকলটা কি? আমার ডেটা সেটে অ্যাকচুয়াল যতগুলো পজিটিভ ছিল তার মধ্যে কত পার্সেন্ট সত্যি পজিটিভ হিসেবে ডিটেক্ট করতে পেরেছে আমার সিস্টেমটা বা আমার মেথডটা, সেইটা হচ্ছে রিকল। এই দেখ, এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে মনে হয় বুঝিয়েছে। এই যে ডিজিজ ডিটেকশন, ডিজিজ ডিটেকশন বলছে হাই রিকল নিডেড। হাই রিকল নিডেড কেন? কেন রিকলটাকে বলছে? কেন বলছে? যাতে কোনো সিক পেশেন্ট বাদ না যায়, ডোন্ট মিস সিক পেশেন্টস। তা রিকল মানে কি? যতগুলো সিক পেশেন্টস আছে আমার, ধর একটা ডেটা সেটে বা একটা হসপিটালে, অ্যাট প্রেজেন্ট একটা হসপিটালে বা একটা সিটিতে বা একটা বাড়িতে বা যেখানেই হোক, একটা নার্সিং হোমে যতগুলো পেশেন্ট একেবারে খুব সিক অবস্থায় আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে রিকলটা আমার খুব বেশি দরকার। কেন? যাতে সত্যি যারা যারা সিক পেশেন্ট তাদের সবাইকে আইডেন্টিফাই করা হয়, কেউ যাতে বাদ না পড়ে। সেই জন্য বলছে হাই রিকল নিডেড। রিকল মানে কি? ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। মানে আমার সত্যি সত্যি যারা সিক পেশেন্ট আছে ওদের সবাইকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওই জন্য বলছে রিকল, হাই রিকল নিডেড। আর স্প্যামটা কি? স্প্যামটা বলছে হাই প্রিসিশন নিডেড। স্প্যাম ফিল্টার, স্প্যাম মেল, ডোন্ট মার্ক গুড ইমেলস অ্যাট স্প্যাম। হ্যাঁ, আমার যে মেলগুলো ভালো, মানে ধর যেগুলো ইনবক্সে ঢুকছে, যেগুলো ইনবক্সে ঢুকছে, তা সেগুলোকে আমরা চাইবো কখনো যে সেগুলো স্প্যাম হিসেবে মার্কিং হোক না। প্রিসিশন মানে কি? ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। সিস্টেম যতগুলোকে পজিটিভ বলছে তার মধ্যে কতগুলো ঠিক, কিন্তু সেটা হলে হবে না। আমরা কখনোই চাই না ভালো যে একদম মেলগুলো সেগুলোকে স্প্যামে মার্কিং করে দিই।
সেই জন্য তখন আমরা প্রিসিশনটাকে নিচ্ছি। এই দেখ, কুইক মেমোরি ট্রিক, প্রিসিশন হচ্ছে পিউরিটি, প্রিসিশন হচ্ছে পিউরিটি, আর রিকল হচ্ছে কভারেজ, আর F1 হচ্ছে ব্যালেন্স। কিভাবে মনে রাখবি? এই যে প্রিসিশন হচ্ছে পিউরিটি, পিউরিটি মানে কি? ও যতবার ট্রু উচ্চারণ করছে তার মধ্যে কত পার্সেন্ট ও ঠিক বলছে, যতবার বলছে পজিটিভ তার মধ্যে কতটা মানে কতবার সঠিক বলছে, সেজন্য বলছে পিউরিটি। আর রিকলটা কি? অ্যাকচুয়ালি যতগুলো পজিটিভ আছে আমার কালেকশনে, মানে আমার ডেটা সেটে, তার মধ্যে কতটাকে ও ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারছে, ওই জন্য বলছে কভারেজ। কিসের কভারেজ? আমার ডেটা সেটের রেসপেক্টে সবকটা পজিটিভকেও আইডেন্টিফাই করতে পারছে কিনা, সেইটা হচ্ছে রিকল। ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। আমার অ্যাকচুয়াল ডেটা সেটে যে কটা পজিটিভ ছিল তার মধ্যে ও কত পার্সেন্টকে ঠিকঠাক পজিটিভ হিসেবে আইডেন্টিফাই করতে পারছে, সেটাকে বলা হচ্ছে কভারেজ। এটা দরকার, অবশ্যই রিকলটা দরকার। কখন? ওই যে বললাম সিক পেশেন্ট আইডেন্টিফিকেশন, কোনো সিক পেশেন্ট যাতে বাদ না যায়। আমি যদি বলি যে আমার একটা পার্টিকুলার হোস্টেলে বা যেখানেই হোক আমার একটা 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 নার্সিং হোমে 10 জন প্রচন্ড ক্রিটিক্যাল পেশেন্ট আছে। হ্যাঁ, এটা হয়তো অনেকের মনে হতে পারে যে হাসপাতালে আছে মানে যে সিক, অবশ্যই নার্সিং হোমে আছে মানে সিক। কোনো সুস্থ মানুষ তো আর হাসপাতালে বা নার্সিং হোমে এমনি এমনি যাবে না ভর্তি হতে। আমি সেটা বুঝতে পারছি, আমার বলার পর ওটাই আমার মনে পড়েছে, মনে হয়েছে আর কি। বাট এরকম ধর আমি বললাম এট প্রেজেন্ট একটা হসপিটালে খুব ক্রিটিক্যাল পেশেন্ট যাদেরকে ওই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছে না, সিসিইউ তে রাখতে হয়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। তাহলে ধর সেই রকম পেশেন্ট কতগুলো, ধর আমি আইডেন্টিফাই করলাম 10 জন মারাত্মক ক্রিটিক্যাল পেশেন্ট, তাদেরকে আমাকে সিসিইউ তে রাখতে হবে বা আইসিইউ তে রাখতে হবে। তা আমি ওই 10 জনকেই যেন ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারি, একজনও যেন বাদ না যায় যে কিনা ক্রিটিক্যাল অবস্থায় আছে অথচ আইসিইউ বা সিসিইউ পেল না। আমি জিনিসটাকে ঘুরিয়ে কিভাবে বলছি দেখ। এই যে বলছে কভারেজ, অ্যাট প্রেজেন্ট একটা নার্সিং হোমে বা একটা হসপিটালে 10 জন পেশেন্টের অবস্থা মারাত্মক ক্রিটিক্যাল, মারাত্মক ক্রিটিক্যাল, তাকে আমাকে সিসিইউ বা আইসিইউ তে এক্ষুনি ঢুকিয়ে দিতে হবে, তাকে জেনারেল বেডে রাখা যাবে না, তাকে আমাকে সিসিইউ বা আইসিইউ তে ঢোকাতেই হবে। সেই 10 জনকে যেন আমরা ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারি। আমি যদি একজন দুজনকেও বাদ দিয়ে দিই তাহলে তারা সিসিইউ বা আইসিইউ তে থাকার সুবিধাটা পেল না ক্রিটিক্যাল অবস্থায় থাকা সত্ত্বেও। সেই ক্ষেত্রে আমাকে রিকলটাকে হাই হতে হবে, হাই রিকল নিডেড, মানে সব কটা ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা ঠিকঠাক আইডেন্টিফাই করে সিসিইউ বা আইসিইউ তে রাখতে পেরেছি। বুঝতে পারলি? আর স্পেয়ার ইমেলের ক্ষেত্রে কি হচ্ছে, আমি চাইবো না যে কোনো ভালো একটা মেলকে স্প্যামে ঢুকিয়ে দিতে, সেই জন্য আমি মডেলটাকে এমন ভাবে বানাবো যাতে ভালো ইমেল গুলোকে ও কখনো স্প্যাম হিসেবে ডিটেক্ট না করে। তার মানে ওর পিউরিটিটা যাতে বজায় থাকে, ও যতবার বলবে স্প্যাম ততবার যেন সত্যি সত্যিই স্প্যাম হয়, কোনো ভালো ইমেলকে যেন স্প্যাম হিসেবে ও আইডেন্টিফাই করে না বসে। এই জন্য একটা ছোট এক্সাম্পল দিয়ে এরা বুঝিয়েছে। প্রিসিশন হচ্ছে পিউরিটি আর রিকলটা হচ্ছে কভারেজ। রিকলটা মনে রাখার ওই পেশেন্টটা কিন্তু খুব, এটা এখানে খুব ভালো দিক। এই যে এখানে একটা লিখেছে ডোন্ট মিস সিক পেশেন্টস, এই উদাহরণটা মনে রাখবি। হ্যাঁ, একটা নার্সিং হোমে অ্যাট প্রেজেন্ট 10 জনের অবস্থা মারাত্মক ক্রিটিক্যাল, সেই 10 জনকে আমাকে সিসিইউ তে না ঢোকালে বা আইসিইউ তে না ঢোকালে একেবারে শেষ। সেই 10 জনকে আমাকে সিসিইউ তে আইসিইউ তে স্পেশাল কেয়ারে রাখতেই হবে, ওই ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কি সব বলে না, ওখানে আমাকে রাখতেই হবে। তা আমি সেই দেখা গেল 10 জনের মধ্যে থেকে একজনকে মিস করে ফেললাম, তাহলে সে কিন্তু সিসিইউ বা আইসিইউ তে থাকার চান্সটা পেলো না, ওর ক্রিটিক্যাল অবস্থায় থাকা সত্ত্বেও চান্সটা পেলো না। তখন সেই অবস্থায় আমার হাই রিকল নিডেড, মানে আমি সবকটা ক্রিটিক্যাল পেশেন্টকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে পেরেছি কিনা। হ্যাঁ, এইবার যদি এমন হয় কোনো সেরকম ক্রিটিক্যাল পেশেন্ট নয়, যার ধর অপারেশনটা ভালো মতো সাকসেসফুল হয়েছে, সে এখন জেনারেল বেডে ভালোই সুস্থ আছে, এবার তাকেও যদি আমি কোনো কারণে সিক পেশেন্ট হিসেবে আইডেন্টিফাই করে ফেলি এবং সিসিইউ বা আইসিইউ তে ঢুকিয়ে দিই, তাহলেও কিন্তু বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে না।
সেই জন্য সিক পেশেন্ট আইডেন্টিফাই করার ক্ষেত্রে প্রিসিশনটা গুরুত্বপূর্ণ নয়। আমি যদি একটুখানি কম ক্রিটিক্যাল বা একটুখানি সুস্থ হওয়ার দিকে আছে এমন পেশেন্টকেও যদি আমি সিক পেশেন্ট হিসেবে আইডেন্টিফাই করে সিসিইউতে ঢুকিয়ে দিই, তাহলে কি লোকটা মরে যাবে? না, সে একটু স্পেশাল কেয়ার পাবে, তার বড়জোর নার্সিং হোমের বিলটা একটু বেশি দিতে হবে, কিন্তু মারাত্মক কোনো ডিজাস্টার ঘটবে না। বুঝতে পারছিস আমি কি বলছি? সেই জন্য বলছি সিক পেশেন্ট আইডেন্টিফাই করার ক্ষেত্রে হাই রিকল নিডেড। সবকটা সিক পেশেন্টকে যেন ঠিকঠাক আইডেন্টিফাই করে সিসিইউ বা আইসিইউ তে রাখা হয়। হ্যাঁ, এর মধ্যে যদি একটা দুটো পেশেন্টকে আমরা একটু বেশি আইডেন্টিফাই করে ফেলি যে না ও সেরকম সিক নয়, ও ভালো হওয়ার দিকে, ও সুস্থ হওয়ার দিকে আছে, ও ট্রিটমেন্টে কাজ হচ্ছে, ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে, যথেষ্ট ভালো আছে, তা সত্ত্বেও আমি ওকে ক্রিটিক্যাল পেশেন্ট হিসেবে আইডেন্টিফাই করে আইসিইউতে ঢুকিয়ে দিলাম, বেকার, কিছুই হবে না, ওর শুধু শুধু বিলটা বাড়বে কিন্তু লোকটা তো মরবে না। বাট উল্টো দিকটা ভাব, ওই 10 জন ক্রিটিক্যাল পেশেন্টের মধ্যে যদি আমি একজন ক্রিটিক্যাল পেশেন্টকেও বাদ দিয়ে ফেলি আইডেন্টিফাই করতে, তাহলে কিন্তু সে স্পেশাল কেয়ার ইউনিটের যে কেয়ারটা পাবে না, আইসিইউ বা সিসিইউর কেয়ারটা পাবে না, তখন তার প্রাণ সংশয় হতে পারে, তখন সেই পেশেন্টটা মারা যেতে পারে। বাট একটা সুস্থ মানে কম্পারেটিভলি সুস্থ পেশেন্টকে যদি আইডেন্টিফাই করেও আমি সিসিইউতে ঢোকাই, সেরকম ক্ষতি কিছু হবে না, ডিসাস্টার কিছু হবে না, বড়জোর ও নার্সিং হোমের বিলটা বেশি হবে, ও বড়জোর মালিকের সঙ্গে ঝগড়া করবে কেন এত টাকা বিল হলো, আমি তো সুস্থ, কেন আমাকে সিসিইউতে রাখা হলো, সেইটা হতে পারে, বাট সেটা ডিসাস্টার নয়। তো ডিসাস্টার কোনটা? যদি একটা ক্রিটিক্যাল পেশেন্টকে আমি আইডেন্টিফাই করতে ভুল করে ফেলি। সেই জন্য বলছি এখানে হাই রিকল নিডেড। তার রিকলটা কি? কভারেজ। কিসের কভারেজ? এই ক্ষেত্রে পেশেন্টে সব কটা ক্রিটিক্যাল পেশেন্টকে যেন আমি ঠিকঠাক আইডেন্টিফাই করে সিসিইউতে ঢুকিয়ে দিতে পারি, সেইটা হচ্ছে কভারেজ। আর পিউরিটি কি? প্রিসিশন। এই যে স্প্যাম মেমের ক্ষেত্রে আমি যখনই একটা আমার মেথডটা মানে আমি যে মডেলটা বানাবো, সে যখনই একটা কোনো মেলকে বলবে স্প্যাম, সেটাকে যেন ঠিক হয়, সত্যি যেন সেটা স্প্যাম হয়। আমার যদি ভুল করে একটা ভালো মেলকে আমি স্প্যাম বলে দিই, তাহলে কিন্তু সেটা কখনোই ডিজায়ারেবল নয়। তাহলে কি? প্রিসিশন বলছি, পিউরিটি। আমি যতবার স্প্যাম বলছি ততবার যেন আমি ঠিক বলি। একটা ভালো মেলকে স্প্যাম বলে দেওয়াটা মোটেও ভালো কাজ নয়। তাহলে এই ক্ষেত্রে প্রিসিশনটা লাগবে। হ্যাঁ, এইবার যদি আমি সবকটা স্প্যাম মেলকে আইডেন্টিফাই করতে না পারি, হ্যাঁ ডেফিনেটলি নাও করতে পারি, আমি এমন একটা মেথড বানালাম সেটা আমার 1000টা স্প্যাম মেলের মধ্যে হয়তো 500টাকে আইডেন্টিফাই করতে পারলো, বাকিটাকে হয়তো পারলো না, বা 800টাকে পারলো, বাকিটাকে পারলো না, ঠিক আছে, সেক্ষেত্রে রিকল তো ঠিকই আছে, রিকলটা কমবে যাই হোক, কিন্তু সেই ক্ষেত্রে বলছে আবার প্রিসিশনটা ইম্পর্টেন্ট, মানে কোনো ভালো ইমেলকে আমি যেন ভুল করে স্প্যামে ঢুকিয়ে না দিই। তাহলে পেশেন্টের ক্ষেত্রে রিকল ইম্পর্টেন্ট, কভারেজ, সব কটা ক্রিটিক্যাল পেশেন্টকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, যে পেশেন্ট বাদ যাবে তার কপালেই দুঃখ আছে, সে সিসিইউ বা আইসিইউ পাবে না, সেই ক্ষেত্রে রিকলটা ইম্পর্টেন্ট। আর স্প্যাম মেলের ক্ষেত্রে আমি ভুলেও যেন কোনো ভালো মেলকে স্প্যাম মেলে আইডেন্টিফাই না করি। বুঝলি? আই সবার ক্লিয়ার হলো? সব বসে আছে, না পালিয়েছিস, বুঝতে পারলি? যে এতক্ষণ চেঁচালাম প্রিসিশন রিকল নিয়ে, বুঝতে পারলি? কি রে, বুঝতে পারলি না? হ্যাঁ ম্যাম, বুঝলাম। উত্তর দিচ্ছিস না কেন? আচ্ছা, এবার দেখ, এবার আমি বলেছিলাম যে এইগুলোকেই আরো অন্যান্য এক্সাম্পল দিয়ে ডেমনস্ট্রেট করতে, মানে ইলাস্ট্রেট করতে, প্রিসিশন, রিকল, এফ স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স, এগুলোকে বলেছিলাম আমি অন্য এক্সাম্পল দিয়ে। তা দেখ, এই যে ডিজিজড 45 জন ট্রুলি পজিটিভ, ট্রু পজিটিভ, আর এটা হচ্ছে হেলদি, তাহলে এটা হচ্ছে ফলস নেগেটিভ, ট্রু পজিটিভ আর ফলস নেগেটিভ, আর এইটা হচ্ছে ফলস পজিটিভ আর ট্রু নেগেটিভ। এটা ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিজিজড, মানে সত্যি ডিজিজড হচ্ছে 45 জন।
আর এফ এন ফলস নেগেটিভ, মানে ভুল করে আমি নেগেটিভ বলে দিয়েছি, অ্যাকচুয়ালি ওরা হেলদি। দাঁড়া, এখানে ডিজিজড, আচ্ছা ডিজিজটাকে পজিটিভ ধরলাম, 45 জন সত্যি সত্যিই ডিজিজড, আর 5 জন হেলদি, তাদের আমি ভুল করে বলে দিয়েছি ডিজিজড, তাদের আমি ভুল করে বলে দিয়েছি ফলস পজিটিভ, এই ফলস নেগেটিভ, ফলসলি নেগেটিভ। আর এটা হচ্ছে হেলদি, অ্যাকচুয়ালি হেলদি আমি ডিজিজড বলেছি 10 জনকে, তাহলে এটা হচ্ছে আমার ফলস পজিটিভ। ফলসলি পজিটিভ, ভুল করে আমি ডিজিজড বলেছি কিন্তু অ্যাকচুয়ালি তারা হেলদি। আর এখানে হচ্ছে 40 জন ট্রু নেগেটিভ, মানে ট্রুলি নেগেটিভ। তাহলে এবার দেখ প্রিসিশন বার করছে, এই যে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, এটা হচ্ছে প্রিসিশন। আর রিকলটা কি, ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। এই দেখ, এই দেখ, তাহলে দেখ পেশেন্টের 90% অফ অ্যাকচুয়াল ডিজিজ পিপল ওয়ার ডিটেক্টেড, 90% of actual disease people were detected, আর এখানে among predicted disease patients 88.8% were truly diseased। এবার এক্সপোর্টটা বার করছে, দুটোর মধ্যে ব্যালেন্সিং করে ওই যে হারমোনিক মিন নিয়েছে, হারমোনিক মিন নিয়ে এফন স্কোরটাকে বার করলো। ভালো করে জিনিসটা বোঝ, ট্রু পজিটিভ, ট্রুলি পজিটিভ, মানে ওরা অ্যাকচুয়াল ডিজিজ ছিল, আমি ডিজিজ হিসেবেই আইডেন্টিফাই করেছি। আর এইটা হচ্ছে ফলস নেগেটিভ, ভুল করে আমি ডিজিজড বলে ফেলেছি কিন্তু অ্যাকচুয়ালি ওরা হেলদি। আর এইটা দেখ ফলসলি পজিটিভ, মানে ভুল করে আমি ডিজিজড বলে ফেলেছি কিন্তু অ্যাকচুয়ালি ওরা হেলদি। আর এইটা হচ্ছে ট্রু নেগেটিভ, মানে ট্রুলি নেগেটিভ, মানে সত্যি ওরা হেলদি ছিল, হেলদি হিসেবে ডিটেক্ট করা হয়েছে। তার মানে এখানে শরীরে কোনো অসুখ থাকলে সেটাকে পজিটিভ ধরা হচ্ছে, আর যদি লোকটা সুস্থ থাকে তাহলে সেটাকে নেগেটিভ ধরা হচ্ছে। মানে ডিজিজ প্রেজেন্ট থাকলে পজিটিভ, ডিজিজ প্রেজেন্ট না থাকলে নেগেটিভ। ব্যাপারটা বোঝ, অনেক কিরকম কন্ট্রাডিক্টিং লাগছে না শুনতে। আমরা কি ভাবি, একটা ডিজিজটাকে একটা নেগেটিভ জিনিস ভাবি, কিন্তু সেটা কিন্তু নয়। একটা পেশেন্টের শরীরে যদি কোনো ডিজিজ থাকে, প্রেজেন্স অফ ডিজিজ মানে পজিটিভ, আর অ্যাবসেন্স অফ ডিজিজ মানে নেগেটিভ। জিনিসটা কিন্তু এই জন্য একটু মাঝে মাঝে কনফিউজড হয়ে যাওয়ার চান্স থাকে, বুঝলি? এই যে পুরো রোটা, প্রথম যে রোটা দেখতে পাচ্ছি সেটা পুরো ডিজিজকেই আইডেন্টিফাই করছে, মানে 45 জন ডিজিজ আর 5 জন এরা হেলদি হিসেবে আইডেন্টিফাই করেছে সিস্টেম, বাট এরা অ্যাকচুয়ালি ডিজিজড। মানে এরা ভুলভাবে, ভুল করে আমি নেগেটিভ বলে ফেলেছি। জিনিসটা কিরকম খটোমটো, মানে খটোমটো না, জিনিসটা কিরকম কন্ট্রাডিক্টিং দেখ। যদি প্রেজেন্স অফ ডিজিজ হয় তাহলে পজিটিভ, মানে আমার শরীরে যদি কোনো অসুখ থেকে থাকে সেটাকে বলা হচ্ছে পজিটিভ, আর আমি যদি পুরোপুরি সুস্থ হই সেটাকে বলছি নেগেটিভ। জিনিসটা এই জন্যই কিন্তু কনফিউজিং হয়ে যায়। ট্রু পজিটিভ, ট্রুলি পজিটিভ, তার মানে কি সত্যি সত্যি 45 জন ডিজিজ ছিল, আমি তাদেরকে ডিটেক্ট করে ফেলেছি। আর ফলস নেগেটিভ হচ্ছে 5 জন, ফলসলি নেগেটিভ, ভুল করে নেগেটিভ, মানে ভুল করে তাদের আমি হেলদি বলে দিয়েছি কিন্তু তারা অ্যাকচুয়ালি ডিজিজড। তাহলে নেগেটিভ জিনিসটা কি, ডিজিজ না থাকলে নেগেটিভ, ডিজিজ থাকলে পজিটিভ। ওকে, ডিজিজ আছে তার মানে পজিটিভ, ডিজিজ নেই তার মানে নেগেটিভ। জিনিসটাকে বোঝ। কিন্তু আর একটা এক্সাম্পল দিয়েছি দেখ, আরো একটা এক্সাম্পল দিয়েছি দেখ, এই যে সার্চ ইঞ্জিন রিট্রিভাল। আমি ধর বললাম যে মেশিন লার্নিং এর বুকস আমার চাই, তা রিলিভেন্ট বুকস রিট্রিভড 30, irrelevant বুকস রিট্রিভড 15, আর রিলিভেন্ট বুকস নট রিট্রিভড 10। বুঝলি? আমার 30টা রিলিভেন্ট বুককে রিট্রিভ করেছে ঠিক আছে, কিন্তু তার সাথে 15টা আবার ইররিলিভেন্ট বুককেও রিট্রিভ করলো। তার মানে এই যে 15 সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ফলস পজিটিভ, ভুল করে রিট্রিভ করে ফেলেছে, ফলস পজিটিভ। আর রিলিভেন্ট বুকস যেগুলোকে রিট্রিভ করলো না সেটা হচ্ছে ফলস নেগেটিভ।
মানে সেগুলোকে ও রিট্রিভ করলো না। কেন রিট্রিভ করেনি? কারণ তারা রিলিভেন্ট হিসেবে মার্ক করেনি, তাহলে তারা ফলস নেগেটিভ। এবার প্রিসিশন বার করছে, দেখ টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফপি, আর রিকল করছে দেখ টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফএন। ওকে, তাহলে এইটা হচ্ছে রিকল। তো রিকল মানে হচ্ছে কভারেজ, আর প্রিসিশন মানে হলো পিউরিটি। পিউরিটি কি? যতবার আমি পজিটিভ বলবো ততবার যেন ঠিক বলি, বেঠিক যেন না হয়। যতবার আমি একটা ইমেলকে স্প্যাম হিসেবে ডিটেক্ট করছি ততবার যেন সেটা অ্যাকচুয়াল স্প্যামই হয়। একটা ভালো পরিষ্কার মেলকে যেন আমরা কখনোই স্প্যাম হিসেবে ইন্ডিকেট না করি। বুঝলি কি বললাম? এই যে স্প্যাম ইমেল ফিল্টার, এই যে অ্যাকচুয়াল স্প্যাম দেখ এখানে 70 আর 30। অ্যাকচুয়াল স্প্যাম তার মানে ট্রু পজিটিভ 70, স্প্যাম মেল হলে সেটা পজিটিভ। আর 30টা কি? 30টা হচ্ছে আমার ফলস নেগেটিভ। এই যে ফলস নেগেটিভ মানে ভুল করে আমি বলে ফেলছি যে ওটা নর্মাল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা স্প্যাম। মানে কি? স্প্যাম হলে সেটাকে পজিটিভ বলছি, নর্মাল হলে সেটাকে নেগেটিভ বলছি। এইখানে কন্ট্রাডিকশনটা কাজ করে, মনের মধ্যে একটা 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 অ্যাম্বিগিউটি কাজ করে। আরে স্প্যাম, স্প্যাম জিনিসটা আমাদের কানে কিভাবে বাজে? স্প্যাম মানে একটা নেগেটিভ জিনিস, তাই না? এই যে এখানেও তাই, স্প্যাম বলতে একটা নেগেটিভ জিনিস। ডিজিজ বলতেই একটা নেগেটিভ জিনিস আমাদের কানে বাজে। কিন্তু এখানে কি দেখছি, ডিজিজ দিয়ে যদি প্রেডিক্টেড হয়, ডিজিজ যদি লেবেলিং থাকে তাহলে সেটা পজিটিভ, ডিজিজ না থাকলে সেটা নেগেটিভ। বুঝতে পারলি কেন তাহলে কন্ট্রাডিকশন গুলো আমাদের মনের মধ্যে অ্যারাইজ হচ্ছে, আর কিছু না। স্প্যাম, ডিজিজ, এই কথাগুলো কি খুব পজিটিভ কথা? একদমই না, এগুলো নেগেটিভ কথা। আমরা কি চাই? কোনো মেল আমাদের স্প্যামে আসুক? আমরা কি চাই কোনো একটা ভালো মেল স্প্যামে ঢুকে যাক? আমরা কখনোই চাই না। আমরা কি চাই আমাদের শরীরে কোনো ডিজিজ থাকুক? আমরা চাই না। সেই জন্য এই ডিজিজ, স্প্যাম, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ ফিচার। বাট আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডেটা সেট, ডিজিজ থাকলে সেটাকে বলছে ট্রু, স্প্যাম ইমেল যদি হয় সেটাকে বলছে ট্রু, মানে পজিটিভ। স্প্যাম মেল হলে পজিটিভ, ডিজিজ থাকলে পজিটিভ। এই দুটো জিনিস কিন্তু কন্ট্রাডিকশনটাকে একটু মন থেকে দূর করবি। তাহলে ট্রু পজিটিভ 70 হলো, আর ফলস নেগেটিভ হচ্ছে 30। ফলস নেগেটিভ মানে ফলসলি নেগেটিভ, ভুল করে আমি নেগেটিভ বলে দিয়েছি, ভুল করে আমি নর্মাল বলে দিয়েছি, অ্যাকচুয়ালি সেটা স্প্যাম। আর এটা দেখ, এটা হচ্ছে ফলস পজিটিভ, ভুল করে পজিটিভ বলে দিয়েছি, মানে ভুল করে আমি স্প্যামের আন্ডারে ঢুকিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি ওটা নর্মাল। আর এটা হচ্ছে ট্রু নেগেটিভ, অ্যাকচুয়ালি নর্মাল, আমি নর্মালি দেখেছি। এবার প্রিসিশন বার কর, টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফপি। এই যে when system says spam it is usually correct, 93.3% স্প্যাম। মানে ও যতগুলো স্প্যাম মেলকে ডিটেক্ট করছে তার মধ্যে 93.3%ই ঠিক, মানে বাকি 7%, মানে বাকি ওই 6.7% হয়তো ভালো মেল, ভালো মেলটাকে ও স্প্যাম মেল হিসেবে লেবেলিং করে দিচ্ছে। বুঝলি? আর রিকলটা হচ্ছে টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফএন। ইট মিসড সাম স্প্যাম মেলস। রিকলটা হচ্ছে 70%, তার মানে কি? রিকল মানে কভারেজ, সবকটা স্প্যাম মেল কেও আইডেন্টিফাই করতে পারছে না, 70% কেও আইডেন্টিফাই করতে পারলো, বাকি স্প্যাম মেল গুলোকেও আইডেন্টিফাই করতে পারছে না, তাহলে সেটা হচ্ছে আমার কভারেজ, রিকল। ইট মিসড সাম স্প্যাম মেলস। আর প্রিসিশনটা কি? when the system says spam it is usually correct, কারণ 93.3% তো অনেকটাই প্রিসিশন। বাকি ওই 6.7% কি হচ্ছে? ভালো মেলগুলোকে, নর্মাল মেলগুলোকেও স্প্যাম হিসেবে বলে দিচ্ছে। আর এইখানে কি হচ্ছে? যত যত স্প্যাম মেল আছে তার 70% কে ও ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারছে, বাকি 30% কে আর পারছে না করতে। বুঝলি? এবার F1 স্কোর কি? দুটোর মধ্যে ব্যালেন্সিং। দেখ 70 আর 90 কে ব্যালেন্স করলে 80 কাছাকাছি যাচ্ছে,
এই দেখ স্টুডেন্ট পাস প্রেডিকশন, এই দেখ পাস প্রেডিকশন, একটা স্টুডেন্ট পাস করবে মানে পাস আর ফেল দুটো কলাম বানিয়েছে। ট্রু পজিটিভ হচ্ছে 60, মানে অ্যাকচুয়াল স্টুডেন্টটা পাস করেছে তাকে পাস হিসেবেই আইডেন্টিফাই করা। ফলস নেগেটিভ, ফলসলি নেগেটিভ মানে ভুল করে তাকে ফেল হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, অ্যাকচুয়ালি সে পাস। রো বরাবর দেখবি সবসময়, হ্যাঁ এই রোটা বোঝাচ্ছে পুরোপুরি পাস করা ছেলে মেয়েগুলোকে, এরা সত্যি সত্যি পাস করেছে এবং পাস হিসেবে আইডেন্টিফাইডও হয়েছে। এরা সত্যি সত্যি পাস করেছে কিন্তু আইডেন্টিফাই করেছি ফেল হিসেবে, বুঝতে পারলি? আর এই যে সেকেন্ড রোটা এটা পুরোপুরি হচ্ছে ফেল, 15 জন ফেল করেছে বাট সেগুলোকে আমি পাস হিসেবে আইডেন্টিফাই করেছি, মারাত্মক অবস্থা। আর এগুলো সত্যি সত্যি ফেল করেছে এবং সত্যি সত্যি ফেল হিসেবেই আইডেন্টিফাই করেছে। এইবার তাহলে প্রিসিশন বার কর, টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফপি, আর রিকল টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফএন, হয়েছে? তাহলে এখানে দেখ প্রিসিশনটা বেশি আসছে, তার মানে ও যতবার বলছে পাস ততবার 80%ও ঠিক বলছে। আর রিকল কি, পাস করা স্টুডেন্টের 75% কেও আইডেন্টিফাই করতে পেরেছে, বাকিগুলোকে পারেইনি। এবার দুটোর মধ্যে ব্যালেন্সিং করে মাঝামাঝি একটা জায়গায় এলো, দেখ 80 আর 75 মাঝামাঝি জায়গায় এলো ওই 77, বুঝলি? তাহলে যেখানে কোনো ডিজিজ ডিটেকশন থাকে সেখানে আমার রিকলটা হাই হতে হবে, কারণ কি ওই যে বললাম সব কটা ক্রিটিক্যাল পেশেন্টকে যদি আমি আইডেন্টিফাই করতে না পারি ওগুলোকে আমি সিসিইউ আইসিইউতে ঢোকাতে পারবো না। কোনো একটা ক্রিটিক্যাল পেশেন্ট যদি বাদ চলে যায় তাহলে সে সিসিইউ আইসিইউতে ঢুকতে পারবে না, ওর তখন প্রাণ সংশয় হয়ে যাবে। বাট ভুল করে যদি আমি একটা কম্পারেটিভলি সুস্থ পেশেন্টকে, একটা সুস্থতার দিকে সে যাচ্ছে রিকভার করছে, ওকে যদি আমি এরকম ক্রিটিক্যাল পেশেন্ট হিসেবে আইডেন্টিফাই করে সিসিইউতে ঢুকিয়েও দিই ওর প্রাণ সংশয় হবে না, ও শুধু বিলটা বেড়ে যাবে। বিলটা বেড়ে যাবে বলে ও শেষে গিয়ে ম্যানেজারের সাথে ঝগড়া করতে পারে যে আমি সুস্থ হওয়া সত্ত্বেও কেন আমাকে সিসিইউ আইসিইউতে ঢোকানো হলো। সেটা কোনো ডিসাস্ট্রাস কিছু নয়, বাট মারাত্মক একটা ক্রিটিক্যাল পেশেন্টকে যদি আমি আইডেন্টিফাই করতে না পারি ও তখন সিসিইউতে আর ঢুকতে পারবে না, তখন ওর প্রাণ সংশয় হবে। স্প্যাম ফিল্টারিং, দেখ স্প্যামের ক্ষেত্রে প্রিসিশনটা কেন ইম্পর্টেন্ট, যতবার আমি স্প্যাম হিসেবে আইডেন্টিফাই করব ততবার যেন আমরা ঠিকটাই বলি। নর্মাল ভালো কোনো মেলকে যেন আমরা স্প্যাম দিয়ে আবার আইডেন্টিফাই করে না ফেলি, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারলি? যতবার আমরা বলছি স্প্যাম 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 ততবার যেন ঠিকটাকে আইডেন্টিফাই করি। নর্মাল একটা ভালো মেলকে স্প্যাম হিসেবে আইডেন্টিফাই করাটা কোনো বাঞ্ছনীয় কাজ নয়। আর সার্চ ইঞ্জিন তো আছে দুটোই, ওই যে বললাম মেশিন লার্নিং বুকস, ও হয়তো 30টা রিলিভেন্ট বুককে রিট্রিভ করলো, তার সাথে 15খানা ইরিলিভেন্ট বুককেও ও রিট্রিভ করে দিল, আর বাকি 20টা রিলিভেন্ট বুককে ও তুলতেই পারলো না। সেক্ষেত্রে সব কটাকে ব্যালেন্সিং করে আমাকে F1 স্কোরে আসতে হবে, বুঝতে পারলি? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রিসিশন, রিকল, F1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, এগুলো পরে আসছি। প্রিসিশন, রিকল, F1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স থেকে পরীক্ষায় আসবেই। তাহলে কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বানাচ্ছি বুঝতে পারলি তো? কনফিউশন ম্যাট্রিক্সটা প্রথমে প্রথম রোটা পুরোপুরি হচ্ছে পজিটিভ, এই দেখ এখানে বুঝিয়েছে, দেখ প্রথম রোটা পুরোপুরি পজিটিভ, ট্রু পজিটিভ ফলস নেগেটিভ দুটোই কিন্তু আলটিমেটলি পজিটিভ। ট্রু পজিটিভ মানে কি, আমার ডেটা সেটেও আছে পজিটিভ লেভেলিং করা, আমার সিস্টেম মানে আমার যে মডেল বা মেথড সেটাও পজিটিভ হিসেবে আইডেন্টিফাই করেছে, হলো। আর নেগেটিভটা কি, ফলসলি নেগেটিভ, এই ক্ষেত্রে ভুল করে নেগেটিভ হিসেবে আইডেন্টিফাই করে ফেলেছে, অ্যাকচুয়ালি ওটা পজিটিভ। তাহলে প্রথম রোটা পুরোপুরি পজিটিভ আর সেকেন্ড রোটা পুরোপুরি নেগেটিভ, এটা ফলস পজিটিভ আর এটা ট্রু নেগেটিভ। এই হচ্ছে আমার কনফিউশন ম্যাট্রিক্স। তো আমি যদি বলি কনফিউশন ম্যাট্রিক্সের স্ট্রাকচারটাকে ডিসকাস করতে তখন কিন্তু ঠিকভাবে বলবি, এরকম একটা 4x4 না 2x2 একটা ম্যাট্রিক্স ড্র করবি, ড্র করে বলবি যে কোনটা কি ইন্ডিকেট করছে। প্রথম রোটা পুরোপুরি পজিটিভ, আর এটা হচ্ছে মেশিন লেভেলড, মানে আমার যে মেথডটা যে টেকনিকটা আমি ডেভেলপ করেছি যে মডেলটা বানিয়েছি সে কিভাবে লেবেলিং করছে, সে পজিটিভ বলছে না সে নেগেটিভ বলছে। ওকে।
তাহলে পজিটিভ, ট্রুলি পজিটিভ কতগুলো, আর ভুল করে নেগেটিভ বলে ফেলছে অ্যাকচুয়ালি পজিটিভ কতগুলো। আর নেগেটিভের ক্ষেত্রে তো বললাম ভুল করে পজিটিভ বলে ফেলছে, অ্যাকচুয়ালি সিস্টেমে ওটা নেগেটিভ ছিল, অ্যাকচুয়াল ডেটা সেটে আমার নেগেটিভ ছিল, আমি যে ডেটা সেটটার ওপর কাজ করছি সেখানে ট্যাগিং করা আছে নেগেটিভ, বাট আমার মেথডটা ভুল করে পজিটিভ বলে ফেললো। মানে কোনো ভালো ইমেল কেউ ভুল করে বলে ফেলছে স্প্যাম, আর নেগেটিভ তো বললাম ট্রুলি নেগেটিভ। বুঝতে পারলি? এই হচ্ছে আমার কনফিউশন ম্যাট্রিক্স। প্রত্যেকটা এনএলপি যে টেক্সট মাইনিং এর কাজগুলো তোদের যে সিলেবাসে এই যে টেক্সট মাইনিং আছে না, কোথায় এই যে টেক্সট মাইনিং এর যে কাজগুলো দেখতে পাচ্ছিস, ইনফরমেশন রিট্রিভাল, কোশ্চেন আনসারিং, সামারাইজেশন, যাই বল, প্রত্যেকটা কাজের জন্য এই মেট্রিক্স গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই তোর কি বলে প্রিসিশন, রিকল, কনফিউশন ম্যাট্রিক্স, এফ স্কোর, প্রত্যেকটা টাস্কেই কাজে লাগে। তার কারণ কি, আমরা তো এক একটা টাস্কের জন্য এক একটা মেথড বানাই। আমি যেরকম বানিয়েছিলাম 3-4টে মেথড বানিয়েছিলাম টেক্সচুয়াল এন্টেলমেন্টের জন্য, আমার পিএইচডির সময় বানিয়েছিলাম। অটোমেটিক শর্ট আনসার গ্রেডিং, তার জন্য আমি একটা মেথড বানিয়েছিলাম। এরকম অনেকে কোশ্চেন আনসারিং এর মেথড বানাচ্ছে, অনেকে সামারাইজেশনের জন্য টেকনিক বানাচ্ছে। আলটিমেটলি তাদের মেথডটা কতটা ঠিকঠাক কাজ করছে সেটা তো আমাকে মেজার করতে হবে। এটা যদি ফিজিক্স হতো তাহলে আমরা ওই যে বললাম মাস, ওয়েট, ডিস্টেন্স, টাইম, ফোর্স, হ্যাঁ, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি সব পড়েছিলি না, এইগুলো দিয়ে মেজার করতাম ফিজিক্সে। সেই এনার্জি হচ্ছে ওই যে সেই জুল, আর্গ, হ্যাঁ, তারপর সেই পাওয়ার হচ্ছে ওয়াট। এগুলো মনে করে দেখ, এগুলো কিন্তু এক একটা মেট্রিক্স, এগুলোর সঙ্গে এনএলপির কোনো সম্পর্ক নেই। আমি তা সত্ত্বেও বলছি কেন, ওগুলো স্কুল লেভেল থেকে পড়ে আসছিস, ওগুলো মনের মধ্যে আরো বসে আছে, একদম গেঁথে গেছে। ফিজিক্সে আমরা সবাই ওরকম ক্লাস 9-10-এ ওগুলো পড়ে আসি, যে ফোর্সের ইউনিট হচ্ছে ডাইন বা হচ্ছে তোর নিউটন, ওয়ার্ক বা এনার্জি এগুলোর ইউনিট হচ্ছে আর্গ বা জুল, টাইম তো জানিস সেকেন্ড, মিনিট, আওয়ার, মাসও জানিস কিলোগ্রাম, মিটার, কিলোগ্রাম, গ্রাম, এগুলো। আর ওয়েটেরও ইউনিট হচ্ছে ওই তোর কি বলে, ওয়েটেরও যা ইউনিট ফোর্সেরও তাই ইউনিট, হয় নিউটন বা ডাইন। হ্যাঁ, মাস আর ওয়েট তো আলাদা, সেটা সবাই জানিস, মাসটাকে ওই জি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ওয়েট পেতাম। তারপর তো এগুলো হচ্ছে সব ফিজিক্সের ব্যাপার, এই টাইম, ডিস্টেন্স, হ্যাঁ, তারপরে মাস, ওয়েট, ফোর্স, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, ঠিক এগুলো কিন্তু এক একটা ম্যাট্রিক্স। এইবার যখন কম্পিউটার সায়েন্সের এই আমরা একটা মেথড বানাচ্ছি, তার অ্যাকিউরেসি যখন চেক করছি আমরা, তখন কিন্তু আমাদের কতগুলো নির্দিষ্ট জিনিস মাথায় রাখতে হবে। আমরা তখন ওইগুলো তার ইউজ করতে পারবো না, ওগুলো ফিজিক্সের ব্যাপার, এক একটা জিনিসে এক এক রকম। যেরকম কেমিস্ট্রিতে সেই ছিল না, সেই নর্মালিটি, মোলারিটি, এগুলো কিন্তু এক একটা ম্যাট্রিক্স, তাই না? সেই টাইট্রেশন করা হতো, হ্যান ত্যান, এক একটা সাবজেক্টের এক এক রকম ব্যাপার। তো আমি ফিজিক্সের কতগুলো এক্সাম্পল দিলাম, বা কেমিস্ট্রিরও তোরা জানিস। তা এখন তাহলে এনএলপি কি হবে? এনএলপি কি ওগুলোর উপর চলবে না? এনএলপির জন্য আমার এই প্রিসিশন, রিকল, শুধু এনএলপি কেন, মেশিন লার্নিং এর অনেক কাজে অনেক কিছু, তোরা অনেক কিছু করেওছিস। ধর হচ্ছে তো ব্রেন টিউমার ডিটেকশন, ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন, হ্যাঁ, তারপর স্কিন লেসিয়ান ডিটেকশন, এই সব কিছুতে দেখবি ওই প্রিসিশন, রিকল, এক্সকটটাই কাজে লাগায়। তা প্রিসিশন কি, আমি যতবার ডিটেক্ট করছি যে হ্যাঁ ইট ইজ আ টিউমার, আমি ততবার যেন ঠিক বলি, আমি নর্মাল সেলগুলোকে দেখে যেন টিউমার সেল হিসেবে আইডেন্টিফাই না করে ফেলি। তাহলে কি হবে, আমি যদি নর্মাল সেলগুলোকে টিউমার সেল হিসেবে আইডেন্টিফাই করে ফেলি তাহলে কি হবে, আমি তার উপরও হয়তো কোনো মেডিসিন অ্যাপ্লাই করব। আমাদের আইডেন্টিফাই করার কারণ, নর্মাল সেল এগুলোকে আইডেন্টিফাই কেন করি, যাতে টিউমার সেলগুলোতে ঠিকঠাক মতো ট্রিটমেন্টটা দিয়ে সেই টিউমারটাকে আমরা শ্রিঙ্ক করাতে পারি, মানে টিউমারের গ্রোথটাকে কমিয়ে কমিয়ে সেটাকে যেন আস্তে আস্তে মানে একদম কিওর করতে পারি। সো আমার আসল উদ্দেশ্যটা হচ্ছে টিউমার সেলগুলোকে আইডেন্টিফাই করা। তা সেই আইডেন্টিফিকেশনে যদি আমার ভুল হয়ে যায়, যদি একটা ভালো সেলকে যদি আমি বলে দিই টিউমার সেল বা ক্যান্সার সেল, তা সেটা কি বাঞ্ছনীয় নয়।
তো সমস্ত ক্ষেত্রে কিন্তু এগুলো প্রিসিশন, রিকল, এফ-স্কোর এগুলো দিয়েই মেজার করা হয়। প্রিসিশনটা কি, আমি যতবার বলবো হ্যাঁ ইট ইজ আ ক্যান্সার সেল, ততবার যেন আমি ঠিক বলি। একটা নর্মাল লাইভলি একটা সেলকে, সেটা মানে একটা হেলদি সেলকে আমরা কখনোই যেন ক্যান্সার সেল বলে না বসি। এটা হচ্ছে প্রিসিশন। একজনের শরীরে যতগুলো ক্যান্সার সেল আছে আমি যেন ঠিকঠাক ভাবে সব কটাকে আইডেন্টিফাই করতে পারি, সেইটা হচ্ছে রিকল। একজন পেশেন্ট এলো, তার শরীরে যত যত জায়গায় ক্যান্সার আছে, কি লেসিয়ান আছে, ধর স্কিন লেসিয়ান আছে, সেইগুলোকে ডিটেক্ট করতে হবে। দেখা গেল আমি সবটা ডিটেক্ট করতে পারলাম না, আমি 85% ডিটেক্ট করলাম, বাকিগুলো আমি পারলাম না, সেটা হচ্ছে রিকল। আরেকটা কি প্রিসিশন, আমি যে কটা জায়গাকে বলবো যে হ্যাঁ ইট ইজ আ ক্যান্সার সেল, হ্যাঁ ইট ইজ আ টিউমার সেল, হ্যাঁ ইট ইজ আ লেসিয়ান, ততবার যেন আমি ঠিক ঠিক কথা বলি, ঠিক ঠিক প্রেডিক্ট করি, সেইটা হচ্ছে প্রিসিশন। প্রিসিশনটা কি, পিউরিটি, মানে আমি যাতে ঠিক জিনিসটাকেই লেবেলিং করি। আমি যতবার আমি বলবো হ্যাঁ এটা এই টিউমার, হ্যাঁ এটা এই ক্যান্সার সেল, হ্যাঁ এই পেশেন্টটা খুব ক্রিটিক্যাল, একে এক্ষুনি সিসিইউতে ঢোকাতে হবে, আমি ততবার যেন ঠিক বলি। কিন্তু রিকল কি, টোটাল যতগুলো আছে তার মধ্যে আমি কতটা ঠিক বলতে পারলাম। তাহলে রিকলটা কি, রিকলটা হচ্ছে কভারেজ। আমি সব মানে একটা পেশেন্টের বডির সবকটা টিউমার সেলকে কি আইডেন্টিফাই করতে পারলাম, যতটা পারলাম, দ্যাট ইন্ডিকেটস দ্য রিকল পার্সেন্টেজ। আর প্রিসিশন কি, ভুলেও যেন কোনো হেলদি সেলকে আমি টিউমার সেল বা ক্যান্সার সেল বলে না বসি, সেটা হচ্ছে প্রিসিশন। আমি যতবার বলবো ক্যান্সার সেল, যতবার বলবো হ্যাঁ ডিজিজ, যতবার বলবো হ্যাঁ স্কিন লেসিয়ান, যাই হোক, আমি ততবার যেন ঠিক বলি, ভুল যেন না বলে ফেলি। তো প্রিসিশন, পিউরিটি, রিকল, কমপ্লিটনেস, মানে কমপ্লিটনেস মানে হচ্ছে কভারেজ আর কি। একটা পেশেন্টের বডি থেকে যদি সবকটা আমি টিউমার সেলকে ডিটেক্ট না করতে পারি, তাহলে কি ট্রিটমেন্টটা ঠিকঠাক হবে না, তাহলে কোনো কোনো জায়গায় বাদ পড়ে যাবে, ওষুধটা পাবে না, মেডিসিনটা পাবে না। সেই জন্য তখন আমার রিকলটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। এটা কখন প্রিসিশন দরকার, কখন রিকল দরকার, এই জিনিসটা কিন্তু তোকে মানে তোদের মাইনুটলি বুঝতে হবে। আমি একটা কেস স্টাডি দিয়ে দিলাম ছোট্ট করে, কেস স্টাডি দিয়ে বললাম যে এর প্রিসিশন কত, রিকল কত, যেরকম এখানে দিয়েছে আর কি, এই যে এগুলোকে কেস স্টাডি বলে, এরকম একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিলাম। তারপর বললাম এই কেসে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমার প্রিসিশনটা বেশি ইম্পর্টেন্ট না রিকলটা বেশি ইম্পর্টেন্ট, তখন তোকে দেখতে হবে কোনটা কস্টলি। ওই যে বললাম ক্রিটিক্যাল পেশেন্টকে যদি আমি আইডেন্টিফাই করতে না পারি, সিসিইউতে ঢোকাবো না, সে তখন সঠিক ট্রিটমেন্টটা, স্পেশাল ইন্টেন্সিভ কেয়ারের ট্রিটমেন্টটা পাবে না, ওর তখন প্রাণ সংশয় হতে পারে। তখন রিকলটা ইম্পর্টেন্ট, টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফএন। ফলস নেগেটিভ, ফলসলি নেগেটিভ, ভুল করে যদি কোনো পেশেন্টকে আমি হেলদি বলে ফেলি, সে অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল, তখন সেটা কিন্তু কস্টলি। দেখ এখানে বলেইছে কোন কোন কেসে কোনটা কস্টলি, দেখ এই যে প্রিসিশন ফলস পজিটিভ কস্টলি, আর রিকল হচ্ছে ফলস নেগেটিভ কস্টলি। ওই যে রিকল বললাম, একটা হাসপাতালে অ্যাট এ টাইম 10 জনের অবস্থা মারাত্মক ক্রিটিক্যাল, সেই 10 জনকে আমাকে সিসিইউতে ঢোকাতেই হবে, তো আমি সেই ভুল করে 10 জনের জায়গায় আমি 12 জনকে আইডেন্টিফাই করে ফেললাম। তা 12 জনকে যে আইডেন্টিফাই করলাম, 10 জন তো ক্রিটিক্যাল ঠিকই আছে, তাদেরকে আমি ঠিকঠাকই আইডেন্টিফাই করেছি ট্রু পজিটিভ, আর বাকি দুজন কি, বাকি দুজন হচ্ছে আমার ফলস পজিটিভ। ফলস পজিটিভ মানে ভুল করে আমি ক্রিটিক্যাল বলে ফেলেছি, ফলসলি পজিটিভ, ভুল করে ক্রিটিক্যাল বলে ফেলেছি, তারা অ্যাকচুয়ালি অতটা ক্রিটিক্যাল নয়, ওরা সুস্থ হওয়ার দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে ঠিক আছে। ওই যে বললাম ওদের হাসপাতালের বিলটা বড় জোর একটু বেশি আসবে, কিন্তু তারা মারা পড়বে না, সিসিইউতে ঢুকে তারা মারা পড়বে না। কিন্তু যদি আমি দুটো পেশেন্টকে ক্রিটিক্যাল হিসেবে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে 8 জনকে আমি সিসিইউতে ঢোকালাম, আর বাকি দুজন ক্রিটিক্যালকে আমি আইডেন্টিফাই করতে পারলাম না, ওরা দিব্যি জেনারেল বেডেই পড়ে রইলো, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ফলস পজিটিভ। মানে তখন কোনটা, মানে তখন কিন্তু আমার মুশকিল, তাদের ওই দুজনের প্রাণ সংশয় হয়ে যাচ্ছে যাদেরকে আমি আইডেন্টিফাই করতে পারলাম না।
বুঝতে পারছিস? তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফলস নেগেটিভটা কস্টলি। আমি ওই দুজনকে ফলস ভাবে বলে দিলাম তারা হেলদি, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু অসুস্থ, ক্রিটিক্যাল। এইবার নিজেরা ঠান্ডা মাথায় বাড়িতে বসে চিন্তা কর আমি কি বললাম। যা বলার আমি অনেকটা বলেছি, বাকিটুকু না হয় আমি সানডে বলবো, সবকিছু একবারে বলছি না। প্রিসিশন, রিকল, এফ স্কোর, কনফিউশন ম্যাট্রিক্সটুকু আজকে বললাম, আর বাকি যেটুকু আছে দেখ, এই দেখ কোথায় গেল, এই যে এই ব্লিউ রগ ম্যাপ, এগুলো এমন কিছু না, এগুলো নয় সানডে বলবো, কিন্তু এই জিনিসটা মারাত্মক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মেশিন লার্নিং এর কাজে দেখবি, যখনই পেপার টেপার কোনো কিছু করবি, তো দেখবি লাস্টে সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টে গিয়ে প্রিসিশন রিকল বার করছে। তো প্রিসিশনটা কি? যতবার আমি বলবো স্প্যাম ততবার যেন ঠিক হয়, যতবার বলবো এই পেশেন্টটা অসুস্থ ততবার যেন ঠিক সত্যি সত্যি সে অসুস্থ হয়। আর রিকল কি? সব কটা অসুস্থ পেশেন্টকে যেন আমি আইডেন্টিফাই করতে পারি, নইলে তারা সঠিক ট্রিটমেন্টটা পাবে না। তার রিকলটা হচ্ছে কভারেজ। আমি সব কটা ক্রিটিক্যাল পেশেন্টকে যেন আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, এবার যদি দু চারটে বেশি আইডেন্টিফাই করে ফেলি, সেটা সাংঘাতিক কিছু মিস্টেক হবে না। তারা সিসিইউতে ঢুকবে, ঢুকবে ঠিক আছে, এসির হাওয়া খাবে, তারা তারা একটু এক্সট্রা কেয়ার পাবে, পেলো, কিন্তু তাদের সেই এক্সট্রা কেয়ারটা পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি দুটো ক্রিটিক্যাল পেশেন্টকে আইডেন্টিফাই করতে না পারি, তখন কিন্তু মুশকিল। সেই দুটো ক্রিটিক্যাল পেশেন্ট তাহলে কার আন্ডারে পড়লো? ফলস নেগেটিভের আন্ডারে পড়লো। ফলসলি নেগেটিভ, ভুল করে আমি হেলদি বলে ফেলেছি, ভুল করে আমি নেগেটিভ বলে ফেলেছি। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে এই ক্ষেত্রে সুস্থ, হেলদি। এই জায়গাটাই কিন্তু কনফিউজিং। দেখ, সুস্থ মানে অ্যাকচুয়ালি পজিটিভ নয়, সুস্থ মানে নেগেটিভ, আর ক্রিটিক্যাল মানে পজিটিভ। ক্রিটিক্যাল গুলোকে আইডেন্টিফাই যদি করতে পারি, সেগুলো হচ্ছে আমার পজিটিভ গুলোকে ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করা। দুটো ক্রিটিক্যাল পেশেন্ট বাদ হয়ে গেল মানে আমার ফলস নেগেটিভ, ফলসলি নেগেটিভ, মানে ভুল করে আমি তাদের বলে দিলাম তারা সুস্থ হয়েছে। আই ক্লিয়ার সবার? এই যে স্প্যাম মেলের ক্ষেত্রে আমি যতবার বলছি স্প্যাম, ততবার যেন ঠিকটাই বলি, মানে ততবার যেন আমি স্প্যামকেই স্প্যাম বলি, নর্মাল মেলকে যেন আমি স্প্যাম না বলি, বুঝছিস? আর যদি রিকল হয়, যত যত স্প্যাম মেল আছে সব কটাকে যেন আইডেন্টিফাই করতে আমি পারি, বাট সবসময় সেটা আমরা পারি না। যত যত স্প্যাম মেল আছে তার সব কটাকে, তার মেজরিটিকেই যেন আমি আইডেন্টিফাই করতে পারি। হলো? আর এফ স্কোরটা তো দুটোর মধ্যে একটা ব্যালেন্সিং। প্রিসিশন, রিকল, এফ স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসবেই। এই দেখ, ডিজিজ, প্রথম রোটা হচ্ছে পজিটিভ, মানে ডিজিজ, ডিজিজ থাকলে সেটাকে বলছি পজিটিভ, আর কেউ যদি হেলদি হয় সেটাকে বলছি নেগেটিভ। এই জায়গাটায় কিন্তু কন্ট্রাডিকশন হয়ে যায় অনেক সময় ছেলে মেয়েদের, আমার নিজেরও হতো, যে ডিজিজ আছে অথচ বলছি পজিটিভ। মানে ডিজিজ থাকা মানে সেটাকে ঠিকঠাক ভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো ট্রু পজিটিভ 45, অ্যাকচুয়াল ডিজিজকে ডিজিজ বলে আইডেন্টিফাই করেছি 45, আর ডিজিজটাকে আমি হেলদি বলে আইডেন্টিফাই করেছি 5 জন। মানে এই 5 জন সিসিইউতে ঢুকতে পারবে না, এরা ডিজিজ হওয়া সত্ত্বেও আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারলাম না, মানে ওরা হেলদির আন্ডারে পড়ে গেল। সেইটা তখন হয়ে গেল আমার ডিসাস্টার্স। ওরা অসুখ থাকা সত্ত্বেও ওদেরকে আমি হেলদি হিসেবে আইডেন্টিফাই করছি, তাহলে এটা হচ্ছে ফলসলি নেগেটিভ, ভুল করে আমি বলে ফেলছি হেলদি, হয়েছে? আর এই সেকেন্ড রোটা হচ্ছে আমার নেগেটিভ, তাহলে এটা কি? ডিজিজ, ভুল করে বলে ফেলছি ডিজিজ, অ্যাকচুয়ালি এরা হেলদি। ফলসলি পজিটিভ, ভুল করে বলে ফেলছি ডিজিজ, মানে ডিজিজ থাকাটা হচ্ছে একটা পজিটিভ ব্যাপার, বোঝ অবস্থা। ডিজিজ থাকাটা একটা পজিটিভ ব্যাপার, আর ডিজিজ না থাকাটা হচ্ছে একটা নেগেটিভ ব্যাপার। এই জায়গাটা কিন্তু কনফিউজড হবি না। এখানে যেরকম এই যে মেশিন লার্নিং এর বুকস কতগুলো কি রিট্রিভ করেছে, রিট্রিভ করেছে রিলিভেন্ট বুক 30টা, কিন্তু ইরিলিভেন্ট বুকস আবার তার মধ্যে চলে এসছে 15টা। মানে কি এগুলো ফলস পজিটিভ, ফলসলি ও বলে দিয়েছে হ্যাঁ এরাও রিলিভেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওরা ইরিলিভেন্ট।
আর রিলিভেন্ট বুকস নট রিট্রিভড হচ্ছে 10টা, মানে যেগুলো অ্যাকচুয়ালি ছিল কিন্তু আইডেন্টিফাই করতে পারলো না, মানে ওরা ফলস নেগেটিভ। এইবার তুই প্রিসিশন বার কর। আচ্ছা, আশা করি বুঝতে পারলি, তাই তো? কিছু বলছিস না কিন্তু? আমি আজকে এই অবধি রাখছি, সবটা আজকে ইচ্ছে করি কমপ্লিট করছি না, তারপরের পার্টটা আমি সানডে সকালবেলা বলে দেবো। ম্যাপ, এমআরআর, এনগ্রাম আর ব্লিউ রক একদিনে সব বলবো না, সব বদহজম করে ফেলবি। একটু একটু করেই যাই, সানডের ক্লাসটা পেয়ে যাবো। সানডে সকাল 11টা থেকে ক্লাসটা নিয়ে এটাকে কমপ্লিট করে দেবো। আজকে ক তারিখ রে? 22। মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস এই প্রিসিশন, রিকল, এফ স্কোর, কমবে কনফিউশন ম্যাট্রিক্স, মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস যে কোনো মেশিন লার্নিং এর কাজে। পারফরমেন্স মেজার পার্ট 1, প্রথম পার্টটা হলো আজকে, সেকেন্ড পার্টটা সানডে বলবো। ভালো করে পড়িস কিন্তু। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। এই লাস্ট মডিউলটাই বাকি ছিল শুধু। ওই যে আগের সপ্তাহে সৃজন মিজন করে ক্লাস করলি না, না ওই জন্য হয়ে যেত। যাকে ঠিক আছে, এবার তোর কলেজেও যাচ্ছিস না, আমি সময় মতো ঠিক ক্লাস নিয়ে নেব। এখান থেকে তো সুদীপ থেকে শুরু করছি। ভালো করে পড়বি কিন্তু, সানডের মধ্যে যতটা টাইম পাবি। আজকে কি বার? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি। আর শনি রোববার সকালবেলা আমি বাকিটা পড়িয়ে দেবো। ব্লিউ রক, ম্যাপ, এমআরআর সব একবারে করলে সব গুলিয়ে ফেলবি। আস্তে আস্তে যাওয়াই ভালো, জিনিসটাকে মাথার মধ্যে ভালো করে ভাবতে থাক, জিনিসটাকে মাথার মধ্যে ভালো করে মানে কি বলবো ডাইজেস্ট কর। হ্যাঁ, ডাইজেস্ট করতে গেলে কিন্তু নিজেকে মনে মনে অ্যানালাইজ করে ভাবতে হয়। খুব সুন্দর জিনিসগুলো, আমার এত ভালো লেগেছে প্রথমবার এনএলপি পড়িয়ে, মানে আমি নিজেও আরো কত অ্যাডভান্স হয়ে গেলাম। আমার পিএইচডিটা এনএলপিতে ঠিকই, বাট তোদের পড়াতে গিয়ে আরো অনেক ডিপে ঢুকে গেলাম, মানে যেগুলো আমি নিজেও হয়তো অত ভালো করে পড়িনি। পিএইচডির জন্য তো অ্যাকচুয়ালি পেপারের ওপর ধ্যান দিতে হয়, কতগুলো কি কাজ হলো, কতটা পেপার হলো তার ওপর, কিন্তু পড়াতে গেলে অনেক অনেক কারিকুলামের অনেক জিনিসের ওপর অনেক ডেপথটা বেড়ে যায়। তো তোদের পড়াতে গিয়ে আমি সেটা ফিল করলাম যে অনেক নলেজ আমার বেড়ে গেছে এনএলপিতে। পিএইচডি করলেও, পিএইচডি যখন করা হয় তখন মেন মন ধ্যান থাকে কি করে পাবলিকেশন হবে, তখন কিন্তু খুব একটা বই বা হাজারটা স্টাডি মেটেরিয়াল পড়া হয় না। প্রথম দিকে পড়তাম, তারপরের দিকে যখন পুরোপুরি কাজে ঢুকে যায় যে কেউ, তখন খালি ধ্যান থাকে কি করে পেপার হবে, কি করে জার্নাল হবে, নইলে আমার পিএইচডি হবে না। সেই করে করে এই তোদের পড়াতে গিয়ে আমি অনেক নতুন জিনিস আমার আয়ত্ত হয়ে গেল। যাই হোক, আর দুটো একটা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে জিনিসটা। ওকে, রাখছি। হ্যাঁ, থ্যাংক ইউ।